আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 31 মার্চ 2025। সবাইকে ঈদ মুবারক। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর আগে যা বলেছিলেন ইমানে উজ্জীবিত আবরার ফাহাদ। যুগে যুগে মাতৃভূমির জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন বিপ্লবীরা। এবার বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2019 সালে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে অকালে প্রাণ হারান বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। 3 দফায় প্রায় 7 ঘন্টার টানা নির্যাতনে মারা যায় ছেলেটি। কিন্তু মরার আগেও বাঁচার আকুতি ছিল আবরারের মুখে। বিচারিক আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে আবরার হত্যার লোমহর্ষক কিছু মুহূর্ত। প্রতিহিংসামূলক হামলার শিকার হওয়ার শঙ্কায় নাম না প্রকাশ করে বুয়েটের এক শিক্ষার্থী বলেন, যে কক্ষে আবরারকে মারধর করা হয় সেখানে রাত 2টা পর্যন্ত জীবিত ছিলেন আবরার। তিনি বলেন, আমি আবরারকে 2005 নম্বর কক্ষে দেখতে পাই, তখনও সে জীবিত। কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে করে আমি তাকে সিঁড়ির কাছে নিয়ে যাই, তখনও সে জীবিত। সে বলছিল, প্লিজ আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে চলো। বিশেষ করে বিশেষায়িত কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে সে। বুয়েটের ওই প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আরও জানায়, অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল, পুলিশ ছিল। যে কোনো কারণেই হোক আমার আর সেখানে থাকা সম্ভব হয়নি। ঘটনাস্থলে থাকা আরেক শিক্ষার্থী বলেছেন, আবরারকে বাঁচাতে ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকজন শিক্ষার্থী হলের সহকারী প্রভোস্টের কক্ষে যান। তখন বাইরে থেকে ওই কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা কক্ষে ঢোকার চেষ্টা করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ভারত পানি চুক্তি নিয়ে সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আবরারকে ধরে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তার উপর চলে অকথ্য নির্যাতন। হলের 2011 নম্বর কক্ষে হামলাকারীদের নির্মম নির্যাতনের মুখে আবরার 2বার বমি করেন, সঙ্গে প্রস্রাবও করেন। এই নির্যাতন সইতে না পেরে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে আবরার। মৃত্যুর আগে কালেমা তাইয়েবা পড়েছিলেন আবরার ফাহাদ, এমন ভাষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ। এরপর তার মরদেহ ফেলে রাখা হয় বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়িতে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফেনী নদীর পানি বন্টন ও বন্দর ব্যবহার সহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও শিবিরের সঙ্গে আবরারের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের লোকজন আওয়ামী লীগ করে বলে শোনা গেছে। প্রিয় দর্শক, পৃথিবীতে নতুন ভোর আনতে সব সময়ই বিপ্লবী অকাতরে বিলিয়ে গেছেন জীবন। যেমন জীবন বিলিয়ে দিয়েছেন আবরার ফাহাদ, তেমনি যুগে যুগে তিতুবীর, ক্ষুদিরাম, ওমর মুখতাররা নিজেদের মাতৃভূমিকে রক্ষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছেন। বিপ্লবের এক ধরনের বয়ান বা ভাষা আছে, সেটা নির্মাণের জন্য একটা জাতিকে দীর্ঘ লড়াই করতে হয়। সেই লড়াইয়ের অনুপ্রেরণার রসদ আসে পূর্বসূরিদের তৎপরতার ইতিহাস থেকে। ফাঁসির মঞ্চ প্রস্তুত, চলছে কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া। তিতুমিরের বাঁশের কেল্লার প্রধান সেনাপতি গোলাম মাসুম দৃঢ়চেতা, চাহনি যেন অব্যক্ত অসীম আকাশ। হঠাৎ জেল দারোগার কণ্ঠস্বর, গোলাম মাসুম, আপনার শেষ ইচ্ছা কি? আমার কোনো শেষ ইচ্ছে নেই, সবে তো শুরু। এক বাঁশের কেল্লার নিশান ভেঙে গেছে, কিন্তু বাংলার ঘরে ঘরে আবার গড়ে উঠবে মুক্তির কেল্লা। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের নয়া নিশান উড়বেই। তিনি নিজেই হেঁটে গেলেন পাটাতনে, ফাঁসির রশি পড়লেন। এরপর ঝুলে গেলেন সৈয়দ নিসার আলী তিতুমিরের প্রধান সেনাপতি গোলাম মাসুম। এরই মধ্যে 11 জনের যাবজ্জীবন হয়েছে। কেউ কেউ হয়েছেন দ্বীপান্তর। বাদ পড়েননি তিতুর দলের গাজীর গানের শিল্পীরাও। বিপ্লবের স্বপ্নভঙ্গের দাহকাল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। একের পর এক স্বাধীনতাকামীদের ফাঁসি দিয়ে, গুম করে, খুন করে, পুড়িয়ে, রায়ট বাঁধিয়ে হত্যা করা হয়। এসব ফাঁসি স্বাধীনতার স্বপ্নকে সলতেওয়ালা বাতির মতো উস্কে দেয়। মুক্তিকামী মানুষের রক্তের মিম্বরে দাঁড়িয়ে আসে বিজয়ের সুবর্ণ ক্ষণ। জন্ম হয় পাকিস্তানের। কিন্তু না, শাসকদের একচক্ষু নীতিতে আবারও উত্তাল হয় পূর্ব বাংলা। গোলাম মাসুমের পথ ধরেই যেন ঘরে ঘরে তৈরি হয় দুর্গ। আসে 1971। মুক্তিপিপাসু মানুষের 9 মাসের লড়াই, রক্তক্ষয় এবং মা বোনের সম্ভ্রমের সুতো ধরে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো।
জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছে কি? মাত্র 18 বছর বয়সী ক্ষুদিরাম কি বলতে পারে উত্তরে? ক্ষুদিরাম বলল, দেখুন, আমি ভালো বোমা বানাতে পারি, আমাকে একবার সুযোগ দিন। আমি ভারতবাসীকে বোমা বানানো শেখাতে চাই, যাতে সেই বোমা মেরে আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করা যায়। ক্ষুদিরাম ছিলেন সাহসের জ্বলন্ত দেশলাই। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দেওয়ার জন্য জেলের ভেতরে স্থাপন করা হয় 15 ফুট উঁচু মঞ্চ। যখন মঞ্চের কাছে এই বিপ্লবীকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি জেল পুলিশদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, ফাঁসির দড়িতে আপনারা মোম দেন কেন? বলেই ফিক করে হেসে ফেলেন ক্ষুদিরাম। ততক্ষণে ক্ষুদিরামকে পিছমোড়া করে বেঁধে উঠিয়ে দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে নির্ভীক ক্ষুদির এই ছিল শেষ কথা। মুখে ছিল ব্রিটিশদের প্রতি তাচ্ছিল্যের হাসি। লিবিয়ার মরুসিংহ বিপ্লবী 74 বছর বয়সী ওমর মুখতার বয়সের কাছে কখনো হার মানেননি। হার মানেননি ইতালির আধিপত্যের কাছে। ইতালির উপনিবেশিকদের বিরুদ্ধে 20 বছরের নিরন্তর লড়াই। ওমর মুখতার 50 থেকে পা রাখেন 70-এ। এই সময়ের মধ্যে ইতালি সরকার তাকে নানা ধরনের লোভনীয় ঝকমকে প্রস্তাব দেয়, কিন্তু কোনো প্রস্তাবেই তিনি রাজি হননি। বুকের ভেতরে কেবল স্বদেশের রক্তমাখা মানচিত্র, মা বোনের চিৎকার, শহীদদের রক্তের প্রতিশোধ স্পৃহা, হানাদারদের উৎখাত করে লিবিয়াকে শত্রুমুক্ত করাই ছিল তার একমাত্র একক স্বপ্ন। 1931 সালের 11ই সেপ্টেম্বর অতর্কিত হামলা করে ইতালীয় হায়নারা। আহত হন ওমর মুখতার, আটক হন বটবৃক্ষের মতো বয়সী প্রাজ্ঞ বিপ্লবী। ওমর মুখতারের মুখোমুখি হন ইতালির সেনাপ্রধান যুদ্ধাপরাধী রুডলফ গ্রাজিয়ানি। একদিকে বিপ্লব, অন্যদিকে জুলমাত। একদিকে শান্তির শুভ্রদূত, অন্যদিকে অন্ধকারের বরপুত্র। তাদের মধ্যে শুরু হয় তপ্ত কথা খরচের পালা। গ্রাজিয়ানি বলছেন, আপনি কেন একাই এই পথ ধরলেন? আমি নিশ্চিত যে শুধু ধর্মের কারণে আপনি এটা করেননি, ঠিক বলেছি? ওমর মুখতার বলছেন, অত কথা খরচের প্রয়োজন নেই, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করেছি, এটাই যথেষ্ট। এবার গ্রাজিয়ানি বলছেন, এক্ষেত্রে আপনি আপনাদের দেশের ক্ষতিরও তোয়াক্কা করেননি। ওমর মুখতার বললেন, আপনারাই আমাদের দেশকে ধ্বংস করেছেন, আক্রমণ করেছেন, নির্বিচারে মানুষ হত্যা করেছেন, অথচ আমাদের দেশে আপনাদের ন্যূনতম অধিকার নেই। যদি আপনাদের দেশ কেউ দখল করত, তবে আপনি কি করতেন? এবার গ্রাজিয়ানি বলছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন আপনাদের আক্রমণ আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল? রাতে হত্যা করেন আর দিনে চাতুরি। উত্তরে এবার ওমর মুখতার বললেন, আমাদের কৃষকদের মধ্যে ভীতি সৃষ্টি করেছেন। তার বুকের লাল রক্তে ফসলি সবুজ জমিন রঙিন হয়েছে। অনৈতিক অন্যায়ভাবে জমি দখলে নিয়ে কৃষকদের দিনের পর দিন চাষ করতে দেননি। তারা অভুক্ত থেকে অনাহারে মৃত্যুবরণ করেছেন। লিবিয়া আপনাদের দেশ নয়, আপনারা আততায়ী, আপনারা ভুইফোড়, আপনারা ঘাতক, আপনারা হানাদার, ডাকাত। লিবিয়ায় আপনাদের কোনো অধিকার নেই, একটা জমিতেও না, 1 মিনিটের জন্যও না। এবার গ্রাজিয়ানি বলছেন, অন্য সবার চেয়ে লিবিয়ায় ইতালির বেশি অধিকার রয়েছে। ইংল্যান্ডের অধিকার রয়েছে মিশরে, ফ্রান্সের রয়েছে তিউনিশিয়া আর আলজেরিয়ায়, স্পেনের মরক্কোতে, কিন্তু কেউই তো ছাড়তে রাজি নয়। আপনাদের ভূমিতে আমাদের শত শত বছরের অধিকার রয়েছে। ওমর মুখতার এবার বলছেন, তার মানে আপনারা আমাদের সবকিছু অবৈধভাবে কেড়ে নিয়ে দম্ভ করবেন, আর আমি আপনাদের করের বৈধতা দেব? কোনো জাতিরই অন্য কারো দেশ দখলের অধিকার নেই। গ্রাজিয়ানি এবার বলছেন, আমরা লিবিয়ায় ফিরে এসেছি, এটাই শেষ কথা। এখন কেউ আমাদের অস্বীকার করতে পারবে না। দেখুন, এই পয়সাতে কোন তারিখ লেখা রয়েছে। এটা সিজারের সময়কার পয়সা। তারিখ লেখা আছে লিবিয়ার টাকসালেরই পয়সা। ওমর মুখতার এবার বলছেন, আপনি এখানে গ্রিক, তুর্কি ও তিউনিশিয়ার পয়সাও পাবেন। লিবিয়ার সবখানেই এরকম পয়সা পাবেন, যেগুলো আমরা মাটিতে পুঁতে রেখেছি। গ্রাজিয়ানি বলছেন, হ্যাঁ, আমরা তা ভুলিনি। তাছাড়া আপনার চোখ খানিকটা কমই দেখে। ওমর মুখতার, এটা আপনার চশমা। যেদিন আমার সৈন্যরা এই চশমা এনেছিল, সেদিনই আমি বুঝতে পারি আমার কাছে আপনার আসতে আর খুব বেশি দেরি নেই। ওমর মুখতার বলছেন, আমার চশমা আর আমি উভয়ই এখন আপনার হাতে বন্দী। গ্রাজিয়ানি বলছেন, আমি এতটা নীচ নই, নিন, এগুলো ফেরত নিন। ওমর মুখতার বললেন, হ্যাঁ, এটার একটা চমৎকার ইতিহাস আছে, কিন্তু এটা দিয়ে এখন বেশি কিছু কেনার আশা করবেন না। ওই পয়সার মতো আপনাদের গর্ব স্থায়ী নয়, কিন্তু আপনাদের ইতিহাসকে আমি শ্রদ্ধা করি, এবং আপনাদের উচিত আমাদের ইতিহাস ঐতিহ্যকে শ্রদ্ধা করা। আমাদের উভয়েরই বিজ্ঞান, গণিত, চিকিৎসা শাস্ত্রে সোনালী অতীত রয়েছে। আপনাদের অজ্ঞতার যুগে আমরাই পৃথিবীকে শিক্ষাদান করেছি। গ্রাজিয়ানি বলছেন, আপনার সৈন্যদের আত্মসমর্পণ করাতে কতদিন লাগবে?
ওমর মুখতার বলছেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না, হয় জিতব নয় মরব। আর এটাও ভাববেন না যে এখানেই সব শেষ। আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে যুদ্ধ করার জন্য, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, এভাবে চলতেই থাকবে। আর আমার কথা হলো, আমার ফাঁসির পরেও প্রজন্মের তরুণদের মধ্যে আমি বেঁচে থাকব। জেনারেল গ্রাজিয়ানির সঙ্গে এই ছিল ওমর মুখতারের শেষ আলাপ। এরপর আয়োজন করা হয় ফরমায়েশি বিচারের। মাত্র 3 দিনের মধ্যে শেষ হয় বিচারের নামে প্রহসন। 14 সেপ্টেম্বর রায়ে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। 1931 সালে 16 সেপ্টেম্বর লিবিয়ার সুরুকের কনসেন্ট্রেশন ক্যাম্প, সুবিশাল ফাঁসির মঞ্চ, সামনে তার শত শত অনুসারী, সবার সামনেই তাকে ঝোলানো হয় ফাঁসিতে। ফাঁসির মঞ্চে উঠে ওমর মুখতার স্পষ্ট ভাষায় বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। শুধু একটা হ্যাঁ বা নায়ের তফাৎ। মুক্তিযোদ্ধারা যদি বলতেন, হ্যাঁ আমরা পাকি শাসক গোষ্ঠীর সব অন্যায় নির্দেশ মেনে নিয়েছি, ব্যাস, যুদ্ধ হতো না। কিন্তু তারা বললেন, না, মানি না। জুলাই গণ অভ্যুত্থানেও ছাত্র জনতা দৃঢ়ভাবে না বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিপ্লবের ভাষা সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকে, আর পরিষ্কার ভাষার আহ্বানই জাগিয়ে তুলতে পারে জনতাকে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সারাদিনে আমরা 24 ঘন্টা সময় পাই। এই সময় কি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, নাকি আমার সময় অন্যেরা নিয়ন্ত্রণ করছে? প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সকল কাজে সফল হতে চান, তাহলে সময়কে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আপনি সময় যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে প্রত্যেকটি কাজের জন্য সময়কে ভাগ করে নিতে পারবেন, এবং পৃথিবীতে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আসুন সময়কে সুন্দরভাবে সাজাই এবং নিজেদের কাজগুলো পরিপাটিভাবে সম্পন্ন করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।